কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনী, মৌলভীবাজার, রাঙামাটি এবং চট্টগ্রামে উন্নতি, প্রাণের জন্য হাহাকার অনেক স্থানে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু। সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়ার লক্ষ্য নস্যাতে চক্রান্ত চলছে ভারত থেকে, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন লুটপাট দখলে জড়িত নয় বিএনপি। জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল, আওয়ামী লীগের অপকৌশলকে দুষ্টেন আইন উপদেষ্টা। নিষিদ্ধ করা হয়েছিল আন্দোলন ভিন্ন খাতে নিতে, মন্তব্য জামায়াত আমিরের। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনীতি বন্ধ আর লেজুর বৃত্তির সকল পেশাজীবী সংগঠন বিলুপ্তির দাবি টিআইবির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। কুমিল্লা, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, কিছুটা উন্নতি হয়েছে ফেনী, মৌলভীবাজার, রাঙামাটি এবং চট্টগ্রামের পরিস্থিতি। ফেনীর মহাসড়ক থেকে পানি নামলেও ঘরবাড়ি তলিয়ে থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে আছেন লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। এখনও আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতদের অনেকে। কুমিল্লার মনোহরগঞ্জ ও লাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে বেড়েছে বানভাসীদের চাপ। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে যাচ্ছে না ত্রাণ। খাদ্যের জন্য হাহাকার দেখা দিয়েছে। অপরিবর্তিত কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা পরিস্থিতি। বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে কোম্পানিগঞ্জের মুছাপুরের ভাঙা ক্লোজার গেট দিয়ে পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলা শহর মাইজদি সহ বেশিরভাগ উপজেলা এখনও পানির নিচে। দুর্গত এলাকায় ত্রাণ যাচ্ছে প্রয়োজনের তুলনায় খুবই কম। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত কয়েকদিনের তুলনায় পানি বাড়ায় আশ্রয়কেন্দ্রে নতুন করে আর কারো জায়গা হচ্ছে না। বাধ্য হয়েই অনেকে নৌকায় দিন কাটাচ্ছে। দেখা দিয়েছে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট। ফেনীতে এখনো তলিয়ে আছে ঘরবাড়ি। অনেকটা বাধ্য হয়েই বানভাসী মানুষ থাকছেন আশ্রয় কেন্দ্রে। ৬টি উপজেলায় সরকারি আশ্রয় কেন্দ্রের সংখ্যা হাতে গোনা। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, হাসপাতালেই বন্যার্তদের একমাত্র আশ্রয়স্থল। ফেনী সদর আর দাগনভূঞা সদর ছাড়া এখনো বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন। সহায়তা হিসেবে আসা শুকনো খাবারই তাদের ভরসা। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। কিছুটা উন্নতির দিকে রাঙামাটির ২ উপজেলার পরিস্থিতি, তবে এখনও অপরিবর্তিত রয়েছে পৌর এলাকা সহ ৪ উপজেলা। পানিবন্দী কয়েক হাজার মানুষ। মৌলভীবাজারেও কমতে শুরু করেছে বানের পানি। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। শুধু জুড়ি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। একটা বছর কিস্তি ছিল, এক গোটা বানাইছিলাম, বন্যার পানি সব নিয়েছি। এই দেখুন খেত গেছে, এই যে মাটি উঠে একবারে কুদি আনিছি কি বন্যার পানি। একটা নি বাঙ্গা ২-৩ বার বাঙ্গা দিছে, দেওয়ার পরে আমরা অশান্তির উপরে আছি। আমরা কালি লাগে হইতাছি না, আমরা বসিন্দা লাগে হইতাছি বেশি। আমরা ভাই বন্যার পানি আমরা বাড়িঘর বাইঙ্গা নিয়ে এখনো ভাই আমরা পানির মাঝে ভাই আমরা কিলা বসত বাড়ি থাকতাম ভাই। স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা। কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় জেলার মিরেশ্বরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের অধিকাংশ এলাকা থেকে পানি কমেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষজন ঘর বাড়িতে ফিরে যাচ্ছেন। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ক্ষতিগ্রস্তদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, খামার সব বিল্ডিংও ভাসিয়ে নিয়ে গেছে বন্যার তীব্র স্রোত। সব হারিয়ে হাজারো পরিবারের আশ্রয় হয়েছে বেড়ি বাঁধের ওপর বাঁশের খুঁটিতে পলিথিনের খুপড়ি ঘরে। নষ্ট হয়েছে লাখ লাখ একর ফসলি জমি। পানির খরস্রোতে যে গর্ত তৈরি হয়েছে ফসলি জমিতে, তা আগামী এক যুগেও চাষাবাদ যোগ্য করা সম্ভব নয় বলে মনে করছেন ভুক্তভোগীরা। এনামুল হাবিব রুবেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। কুমিল্লার বুড়িচং উপজেলার ভুরবুড়িয়া গ্রামের আইয়ুব আলী মাত্র এক সপ্তাহ আগে যেখানে ছিল তার বসতঘর, এখন সেখানে বইছে তীব্র স্রোত। স্মরণকালের ভয়াবহ বন্যায় গোমতী নদীর বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে গেছে গ্রামের পর গ্রাম, বাড়িঘর, সহায় সম্বল। আমার বাড়ি তো নিয়ে গেছে, উত্তর পাশে বিল্ডিং টিল্ডিং ছিল, সব ভাঙ্গা চুর একবারে মিসমার। আমি দূরে কইতে দিলাম আর কিছু না, আমি তবে আমি জাঙ্গালে আছি। আমি কোনো কিছু লইয়া
উঠতাম পারতেছি না। এখন আমি বালিশ ছাড়া যে 7-8 দিন বালিশ বিছনা ছাড়া আমি অসহায় জাঙ্গালো আছি। তবে মানুষের খানা খাদ্য দিতে আছে, এইভাবে আমি তারা বাসায় রাখছে আমরা রান্না এ দূরে কথা। সব হারিয়ে এখন হাজারো মানুষের জায়গা হয়েছে বেড়িবাঁধের পলিথিন দিয়ে বানানো খুপড়ি ঘরে। কেউ বাসনকোসন বা হাতের কাছে থাকা দু একটি জরুরি জিনিস নিয়ে বের হতে পারলেও বেশিরভাগ মানুষ ঘর ছেড়েছেন এক কাপড়ে। আমার বয়স হবে 85-90 হইব। আমার জীবনে আমি গুনতে এত পানি আমি দেখছি না জীবনে। মাঠে ধানি জমি ছিল, ধান জমি ছিল, মানে 2-4 দিন পরে ধান কাট লইলে এগুলা মার গেছে। আবার সামনে যে করবে ওইটার জন্য হালি ফেলাইছিল, হালিও মার গেছে। সামনে যে ফসলটা করবো এটাও আর করতে পারবে না, হালি পাবে না। আবার পানিটা যাইতে আরো 20-25 দিন আর টাইম থাকবে না, সিজন থাকবে না। মানে এই ফসলও মার গেল, সামনের ফসলও মার গেল। কৃষকের জন্য ভীষণ ক্ষতি হয়ে গেছে। 20 বছর হয় এই বাড়িঘর করার তৌফিক হবে না। বিল্ডিং গেছে, ল্যাপটপ থেকে আরম্ভ করে হান্ডি বাজিল থেকে আরম্ভ করে সব কিছু আমরা চলে গেছে। এখনো ঘরের ভেতরে বইছে তীব্র স্রোত। গবাদি পশু দু একটি যা রক্ষা হয়েছে তাও বানভাসী মানুষের সাথে থাকছে একাকার হয়ে বেড়িবাঁধের ওপরে। ঘর দুয়ার ফার্নিচার হইতে ডেকচি হইতে ফরনের একটা কাপড় লইয়া বাড়ছে, আর কিছু আনার নাই, আর কিছু পারছি না। আমরা তো থাকতাম পারি না, পানি ব্যাগ পানি মেঘাইয়ে মেঘ পরে কেমনে থাকতাম সৌ দেই না টেউ দেই না। মাটি কোনো কিছু রাখছে না, বেড়া করে বেড়ে ভাঙিয়া ফেলাইছে। আমরা বেশি অসহায় হয়ে গেছি। যদি সরকার কোনো কিছু করে করবো, আর না করলে তো করার কিছু নেই। আমরা বন্যা হয়তো কমবে শীঘ্রই, কিন্তু যে ক্ষত রেখে যাবে এই বন্যা তা সারতে হয়তো সময় লাগবে বহুদিন। গোমতী নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। সব হারিয়ে মানুষের আশ্রয় হয়েছে বেড়িবাঁধের উপরে কোনো রকম ছাপড়া ঘরে। এইসব মানুষ কবে বাড়ি ফিরবে এবং নতুন করে আবার কিভাবে ঘর নির্মাণ করবে সে নিয়েই মহা দুশ্চিন্তায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কুমিল্লা। দেশে চলমান বন্যায় 31 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কুমিল্লায়। অতিরিক্ত সচিব আরও জানান, বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। এরই মধ্যে দেশের সব নদীর পানি কমতে শুরু করেছে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। জানান, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় 12 জন, ফেনীতে 2, চট্টগ্রামে 5, খাগড়াছড়িতে 1, নোয়াখালীতে 6, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1, কক্সবাজারে 3 জন মারা গেছেন। জানান, মৌলভীবাজারের 2 ব্যক্তি এখনো নিখোঁজ। জানান, আক্রান্ত 11 জেলার 73 উপজেলায় 528টি উপজেলা এবং পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। 11 জেলায় মোট 12,27,554টি পরিবার পানিবন্দী। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 58,22,734 জন। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের জন্য নগদ বরাদ্দ 1 কোটি বাড়িয়ে 4,52,00,000 টাকা করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি সহ সকল পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলে জানানো হয়েছে ব্রিফিংয়ে। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই সমর্থন চান। বলেছেন, সার্ক এবং আসিয়ানের মধ্যে সেতু বন্ধনকারী দেশ হতে পারে বাংলাদেশ। দেশটির হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন, মালয়েশিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এর আগে কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলসকে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তা করতে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেছেন, সরকার উত্তরাধিকার সূত্রে একটি অর্থনীতি পেয়েছে যা বিপুল পরিমাণ ঋণের সঙ্গে সম্পূর্ণ বিপর্যস্ত ছিল। কানাডীয় রাষ্ট্রদূত বাংলাদেশের কারখানা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে তাগিদ দেন। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সহায়তা দিতে রাজি কানাডা। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত মারিয়া মাসুদপুই জানান, বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা করতে প্রস্তুত তার দেশ। সুবিধামতো সময় ফ্রান্স সফরে তাকে আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে ইউএনডিপির একটি প্রতিনিধি দল। এই সময় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার লক্ষ্য নস্যাৎ করার চক্রান্ত চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চক্রান্ত চলছে বিপ্লবকে ভণ্ডুল করার জন্য। বিএনপিকে নিয়ে পরিকল্পিত চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত বাঁধ খুলে দেওয়ার আগে সতর্ক করেনি, তাই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কারণে 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর 6 দিনের কর্মসূচি বাতিল করে সব টাকা বন্যার্তদের ত্রাণ সহায়তায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। ঢালাও মামলা বন্ধের দাবি জানান তিনি। একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ ধরনের কোনো অপকর্ম করে, বিএনপির ব্যানার দিয়ে তো করে না, ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে, এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্র পত্রিকা গেছে, আমাদের প্রায় 56-57 জন নেতা যারা জড়িত ছিল কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে, যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে, এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। জনগণের মাঝে যেন বিভাজনের সৃষ্টি না হয় তা বিবেচনায় নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। যৌক্তিক সময়টা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে আবারও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে, যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে, যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না। অন্তর্বর্তীকালীন সরকারে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কাজকে এগিয়ে নেয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 3টি গোয়েন্দা সংস্থা এবং মন্ত্রণালয়ের রিভিউ কমিটির রিপোর্টের আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামায়াতে নিবন্ধন বাতিল করে আপিল বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ছাত্র আন্দোলনে যখন একের পর এক গুলি চালানো হয়, আগুন দেয়া হয় বিভিন্ন সরকারি স্থাপনায়, এমন ভীতিকর পরিস্থিতিতে 1 আগস্ট জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র আন্দোলনে সহিংসতার দায় চাপায় জামাত শিবিরের ওপর। 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জামায়াত নেতাদের। নতুন করে আলোচনা শুরু হয় কত দ্রুত প্রত্যাহার হচ্ছে জামায়াতের নিষিদ্ধের প্রজ্ঞাপন। বুধবার জামায়াত নিযুক্ত আইনজীবী জানান, ডিজিএফআই, এনএসআই ও এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটির রিপোর্টের আলোকে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। অথচ এসব সংস্থার রিপোর্টে জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন তথ্য পাওয়া যায়নি। যে নিষিদ্ধের আদেশটি দেওয়া হয়েছিল 1 আগস্ট, এটি প্রত্যাহার হয়নি, এটি বাতিল হয়েছে। এই বাতিলটা যে কারণে ওনারা নিষিদ্ধ করেছিলেন, সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি। না ডিজিএফআই পেয়েছেন, না এনএসআই পেয়েছেন, না এসবি পেয়েছেন, না রিভিউ প্যানেল পেয়েছে। তাহলে তখনকার এই নিষিদ্ধের ভিত্তি কি? রিভিউ প্যানেলের এখানে মন্তব্য আছে যে ভিত্তিহীনভাবে তখন নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমরা যেটা আগেই বলেছিলাম যে আসলে এটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত, কোনো রকম আইনি প্রক্রিয়া ফলো না করে হুইমজিক্যালি, ইচ্ছাকৃতভাবে যখন তখন যা মনে হয়েছে তখনই তাই করা হয়েছিল। এই বিবেচনাই এই আদেশ আর টিকতে পারে না, সেই জন্যই প্রত্যাহার করে দিয়েছে। শিশির মনির আরও জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক নানা প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীকে 4 বার নিষিদ্ধ করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে ব্যক্তির বিচার হয়েছে। এই ব্যক্তির বিচার করতে গিয়ে কেউ যদি সাইডে সুইপিং রিমার্ক করেন, এই সুইপিং রিমার্কগুলোর আইনগত কোনো ভিত্তি নাই, সিদ্ধান্ত থাকতে হবে। কোনো আদালতের কোনো সিদ্ধান্ত নাই, যা কিছু ছিল সুইপিং রিমার্ক, পার্শ্ব মন্তব্য। পার্শ্ব মন্তব্য কোনো
রায়ের অংশ নয়, এটি আলোচনা মাত্র। আইন মোতাবেক আইনের প্রত্যেকটি ধারা উপধারা ফলো করে এই কাজ করা হয়েছে। আমরাও চেয়েছি আইনের কোনো ব্যত্যয় যেন না হয়, আইন মানতে যেন কারো কোনো আপত্তি না থাকে এবং আইনের ক্ষেত্রে যেন কেউ কখনো বলতে না পারে যে জামায়াত ইসলামী আইনের বাইরে কাজ করেছে। এই জন্য প্রতিটা পদক্ষেপ সূক্ষ্মভাবে সম্পন্ন করতে গিয়ে কিছুটা সময় লেগেছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে রিভিউ করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ বিশেষ উদ্দেশ্যে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বৈরাচারী সরকারের সৃষ্টি হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকায়, তাই তাদের আত্ম উপলব্ধির পরামর্শ দিয়েছেন তিনি। আইন উপদেষ্টা এ সময় যত্রতত্র মামলা এবং আদালতে নেওয়ার পথে ডিম নিক্ষেপকে মানুষের ক্ষোভের প্রকাশ বলে মন্তব্য করে এসব থেকে সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের বিষয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, জামায়াত ইসলামীকে বিশেষ সময়ে বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার, তা বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। নির্বাচন কমিশন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, তাদের ভূমিকা কি ছিল সেটা দেশের মানুষ জানে, তাই নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাদের মন্তব্য করা সমীচীন নয়। নির্বাচন কমিশনের প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কী ছিল। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজের বিবেচনা করুক। ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না, তারা প্রথম আত্মসমালোচনা করুক, তারপর দেখা যাবে। আমি ওনার প্রধান নির্বাচন কমিশনের একটা লেখা দেখলাম, উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন, পড়েছেন না সমকালে, বলেছেন না? উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে, এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবকত্বে, উনার অভিভাবকত্বে। যাই হোক, এটা কোনো দরকার কি দরকার না, এটা উনার কথায় আমাদের উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন, আমরা সবসময় সব কিছু দিকে দৃষ্টি রেখে এটা করব। যে কারো নামে মামলা ও আদালতে নেওয়ার সময় সাধারণ মানুষের ভূমিকা নিয়েও নিজের মতামত জানান আইন উপদেষ্টা। জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা, এটা তো সাবেক সরকারের দায়ভার। তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের, তাদের মন্ত্রিসভা সদস্যদের, যে একটা জনরোষের তৈরি হয়েছে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না। সন্তান যদি মারা যায়, আপনি কি শুধু কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা? আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন, ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, দীপুমণি উনি কি বলেছেন, নওফেল কি বলেছেন, আরাফাত কি বলেছেন, আপনার মনে পড়বে না? এখন আপনি যদি ওনাদের বিরুদ্ধে মামলা দেন, রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার, আপনি মামলা করতে পারবেন না বলার। দেশের সাধারণ মানুষের সেবা ও আইনের শাসন নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই আওয়ামী লীগ সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, মানুষকে ডাইভার্ট করতে তা করা হয়েছিল। তিনি আরও বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের কারো প্রতি কোনো ক্ষোভ নেই, কিন্তু যেসব ব্যক্তি অপরাধ করেছেন তাদের শাস্তি পেতেই হবে। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি বলেছেন, অতীতে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, কথা বলতে দেওয়া হয়নি, সাংবাদিকরা চাইলেও সত্য বলতে পারেননি। জামায়াতের আমির জাতীয় স্বার্থে সমাজের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে বলেছেন, ওই জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না, সমঝোতা করা হবে না। মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আপনাদের কলম মুক্ত হোক, চিন্তা স্বাধীন হোক, এখন আপনারা নির্ভয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন। ভয় সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারলে তাতে শাসক কাউকেই নিজেদের দাস মনে করতে পারবে না। জামায়াতের ভুলগুলো ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সবাই মিলেই বাংলাদেশ। এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম নয়। রাজনৈতিক দল হিসেবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনীতি বন্ধ এবং লেজুর ভিত্তিক সকল পেশাজীবী সংগঠন বিলুপ্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিষ্ঠানটি মনে করছে রাষ্ট্র সংস্কারের জন্য স্বল্প, মধ্যম, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সচেতন না হলে অপরাধীরা পার পেয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। ছাত্র জনতা রক্তের মধ্যে দিয়ে গত 8 আগস্ট দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার এখন প্রশাসনিক সংস্কার সহ রাষ্ট্র মেরামতে ব্যস্ত। রাজধানীতে টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে মোট 9টি সুপারিশ তুলে ধরে টিআইবি, যার মধ্যে রয়েছে গণতান্ত্রিক চর্চা, দুর্নীতি রোধ, মানবাধিকারের বিষয়ও। আমাদের আন্দোলনের মূল চেতনা ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আমরা যেটা চাচ্ছি সেগুলো সম্ভব। এই সময় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীর রাজনীতির সাথে যুক্ত হবার সুযোগ থাকা উচিত নয়। কথা বলেন শিক্ষার্থী হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলার বিষয়ও। এমন কোনো পেশা নাই, সাংবাদিকতা সহ, এমনকি নাগরিক সমাজের একাংশ সহ এমন কোনো পেশা নেই যেখানে দলীয়করণ নেই। এই দলীয়করণ ভিত্তিক যে সাংগঠনিক ব্যবসা, বৈশ্বিক ব্যবসাটা, দলীয়করণ ভিত্তিক যে পেশার যে সংগঠন চর্চা, যেটি পৃথিবীতে অন্য কোনো দেশে আছে বলে আমরা দেখি না। যে ধরনের মামলা করে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা অভ্যস্ত হয়ে গেছেন, সেই ধরনের মামলাই তারা করছেন, যে আসলে এটা যে সাস্টেনেবল না, বা এটা যে আসলে আদালতে আলটিমেটলি টিকবে কি টিকবে না, এবং এর মাধ্যমে যারা আসলে প্রত্যক্ষ হত্যার জন্য দায়ী তাদেরকেই বাস্তবে সুরক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা, সেটি কিন্তু ভাবার বিষয় আছে। এই সংখ্যাগুলো রয়ে গেছে, কাজে এগুলো নিয়ে আমাদেরকে চিহ্নিত করাটা অপরিহার্য, কিন্তু একই সাথে উদ্বিগ্ন হওয়ারও যথেষ্ট কারণ আছে। দেশে বিদ্যমান আইনে পাচারকৃত অর্থ ফেরত আনা ও অপরাধীদের বিচার সম্ভব বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। আমাদের আইন অনুযায়ী যেটা আছে, পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। যে অর্থ পাচার হয়েছে তার 3 গুণ জরিমানা হবে, 14 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। সবই কিন্তু আছে, এবং সেটা কিন্তু আমাদের রোডম্যাপ কিন্তু সরকারের হাতে আছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে আছে। ব্যাংক লুটেরা এতদিন বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, এসালম গ্রুপের সম্পত্তি কিনে কেউ প্রতারিত হবেন না। গ্রুপটি লুটপাট বিশ্বে নজিরবিহীন। অচিরে তাদের সম্পদ বিক্রি করে ব্যাংক লুটের টাকা সমন্বয় করা হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। বলেছেন, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংকিং কমিশন গঠন করা হবে, প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞের সহায়তা নেওয়া হবে। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। রিজার্ভ সংকট, নামে বেনামে অর্থ লোপাট, খেলাপি ঋণের আধিক্য, ব্যাংক খাতে তারল্য সংকট, সর্বোপরি ব্যাংক পরিচালনায় সুশাসনের অভাবে গ্রাহকের কাছে এক প্রকার অনাস্থার নামে পরিণত হয়ে বসেছিল ব্যাংকিং খাত। খাদের কিনারা থেকে তুলে আনতে আর্থিক খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব আসে প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরের হাতে। সম্প্রতি ব্যাংকিং খাতের নানা জটিলতা নিয়ে বুধবার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে গভর্নর। উঠে আসে রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি কমানোর নানা উদ্যোগের কথা। প্রশ্নের উত্তর দেন বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ জটিলতা নিয়েও। রিজার্ভটাকে না কমিয়ে বাজারের ইন্টারব্যাংক মার্কেটকেই ব্যবহার করে এক্সচেঞ্জেরটাকে স্টেবল রেখে অনেকগুলো অবজেক্টিভ, সরকারকে সহায়তা করা, 5 লক্ষ কোটি টাকা ছাপিয়ে কালকে দিব না, এটা দেওয়া যায়, এটা খুব সহজ, কিন্তু দিলে পরে মূল্যস্ফীতি 100% ছাড়িয়ে যাবে। ডিপোজিটার্সকে উদ্বুদ্ধ করেই এই ব্যাংকগুলোকে ঘোরাতে হবে। আমরা ইসলামিক ব্যাংকের নতুন যে বোর্ড আছেন তাদের সাথে আমরা বসবো। আমি 1 সপ্তাহ টাইম দিয়েছি যে আপনাদের কর্মপরিকল্পনা নিয়ে আসেন, আমরা এটাকে বিবেচনা করি। তারা যদি সহায়ক ভূমিকা পালন না করে আমরা অবশ্যই তাদেরকে পরিবর্তন করে ফেলব।
গভর্নর জানান, ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে গঠন করা হবে ব্যাংকিং কমিশন। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথাও বলেন তিনি। কথা বলেন এস আলম গ্রুপের সম্পদ নিয়েও। ব্যাংকিং কমিশনই হোক বা আমরা একটা টাস্ক ফোর্সই করি, যেটাই করি না কেন, আমরা চেষ্টা করব যেটা বাংলাদেশ ব্যাংক সেখানে খুব অ্যাক্টিভলি এনগেজ থাকবে। ইটস নট লাইক আগের কমিশনের মতো কিন্তু হবে না। আমরা বিদেশি সাহায্য নিব, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যাদের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আছে। হয়তো সতর্কবাণী আমরা দিতে পারি আপনাদের মাধ্যমে যে এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। রাষ্ট্রযন্ত্র ঠিক হলে ধীরে ধীরে ব্যাংকিং খাতেও সুশাসন ফিরবে বলে মত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। যদি রাষ্ট্রযন্ত্র যদি ঠিক না হয়, আমরা যতই মেরামত করি না কেন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো এজেন্ডা নেই বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সুতরাং কোনো সিন্ডিকেটের সঙ্গে আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, পণ্য আমদানির জন্য এলসি খোলার সমস্যা খুব একটা নেই। যেটুকু আছে তা রাতারাতি কেটে যাবে না। তবে খাদ্যপণ্য, সার, কীটনাশক এবং জ্বালানি সহ অতি দরকারি জিনিসপত্র আমদানিতে ডলার সংকট হবে না বলে উল্লেখ করেন তিনি। এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে আসা সাবেক এমপিদের নামে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না। রাজস্ব আয়ের প্রয়োজনে গাড়ি বিক্রি করার শর্ত সহজ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে। নিত্যপণ্যের বাজার সহ যেসব জায়গায় সিন্ডিকেটের অভিযোগ রয়েছে তাদের সঙ্গে আপোষ করা হবে না বলে জানিয়েছেন সালেউদ্দিন আহমেদ। বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব কোম্পানি পুনর্গঠন হবে। পরিচালনা পর্ষদে থাকবেন ছাত্র প্রতিনিধিরা। বুধবার বিকেলে পেট্রো বাংলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, কোম্পানির বোর্ডে অপরিহার্য না হলে সচিব থাকবেন না। যদিও এখন প্রায় সব কোম্পানির বোর্ডে চেয়ারম্যান হিসেবে সচিবরা দায়িত্ব পালন করেন। বিদ্যুৎ ও গ্যাস আমদানির দিকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, আমরা যা কিছুই কিনি বেশি দামে কিনি। ভারত আমাদের চেয়ে কম দামে গ্যাস বিদ্যুৎ কেনে, আবার কেনার সময় অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট পেয়ে থাকে। কিন্তু আমরা সেই ডিসকাউন্ট পাই না কেন প্রশ্ন রাখেন তিনি। খুলনায় 880 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, গ্যাসের সংস্থান না করে বিদ্যুৎ কেন্দ্র কেন নির্মাণ করা হলো? দীর্ঘ 10 বছর 2 মাস 14 দিন পর নিজ জন্মস্থান কক্সবাজারে ফিরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দরে লাখো জনতার ভালোবাসায় সিক্ত হলেন তিনি। বেসরকারি একটি ফ্লাইটে সালাউদ্দিন আহমেদ বেলা 11:30টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ। সালাউদ্দিন আহমেদকে বরণ করতে শত শত মোটরসাইকেল আর হাজারো গাড়ির বহর যায় কক্সবাজার বিমানবন্দরে। প্রত্যন্ত এলাকা থেকে ছুটে যান হাজারো নেতাকর্মী আর সাধারণ মানুষ। কক্সবাজার শহর থেকে শুরু করে চকরিয়া এবং পেকো উপজেলার সড়ক মহাসড়কে নির্মাণ করা হয় প্রায় 1000 তোরণ। সালাউদ্দিন আহমেদকে চকরিয়া বাস টার্মিনালে এবং পেকুয়া আউটার স্টেডিয়ামে উপজেলা বিএনপি গণসংবর্ধনা দেয়। 2014 সালের 14 জুন তিনি সর্বশেষ কক্সবাজারে রাজনৈতিক সমাবেশ করেন। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন। 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করেন। খেলার সংবাদ। অক্টোবরেই শুরু হবে ঘরোয়া ফুটবল মৌসুম। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে এবার শুধু প্রিমিয়ার লিগই হবে। সেখানে শেখ রাসেল কেসি এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব দল গঠন করতে না পারলেও 10 দল অংশ নিচ্ছে প্রিমিয়ার লিগে। লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছেন, সব আশঙ্কা কাটিয়ে এবার 359 জন ফুটবলার রেজিস্ট্রেশন করেছেন, যেখানে 317 জনই স্থানীয় ফুটবলার, যা গতবারের চেয়ে বেশি। তবে রাজনৈতিক কারণে পারিশ্রমিক কিছুটা কমলেও ইমরুল হাসান আশা প্রকাশ করছেন, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আগের মতোই পারিশ্রমিক পাবেন ফুটবলাররা। মনে হয় যে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেটা সাময়িক, হয়তো সামনের 2-1 মাসের মধ্যে সেই অনিশ্চয়তা কেটে ক্লাবগুলোর সংগঠক যারা আছেন বিভিন্ন ক্লাবের সাথে জড়িত তারা স্পন্সর জোগাড় করতে পারবেন এবং ক্লাবগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম গুছিয়ে নিতে পারবে। আর এবার 2024-25-এ 349 জন প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে, যেখানে লোকাল প্লেয়ারের সংখ্যা 317। অর্থাৎ গত বছরের চাইতে এবছর লোকাল প্লেয়ার
37 জন লোকাল প্লেয়ার বেশি রেজিস্ট্রেশন করেছে। সুতরাং স্থানীয় প্লেয়াররা দল পায়নি, তো এ কথাটা আসলে সত্য নয়, এবং গত বছরের তুলনায় অনেক বেশি সংখ্যক লোকাল প্লেয়ার কিন্তু এবার বিভিন্ন দলে খেলার সুযোগ পেয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনী, মৌলভীবাজার, রাঙামাটি এবং চট্টগ্রামে উন্নতি, প্রাণের জন্য হাহাকার অনেক স্থানে এ পর্যন্ত 31 জনের মৃত্যু। সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়ার লক্ষ্য নস্যাতে চক্রান্ত চলছে ভারত থেকে, অভিযোগ মির্জা ফখরুলের, বললেন লুটপাট দখলে জড়িত নয় বিএনপি। জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল, আওয়ামী লীগের অপকৌশলকে দুষলেন আইন উপদেষ্টা, নিষিদ্ধ করা হয়েছিল আন্দোলন ভিন্ন খাতে নিতে, মন্তব্য জামায়াত আমিরের। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনীতি বন্ধ আর লেজুর বৃত্তির সকল পেশাজীবী সংগঠন বিলুপ্তির দাবি টিআইবির। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায় নটায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshinews সাবস্ক্রাইব করুন, youtube.com/bangladeshinews সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।